এই কিলার মেয়েটিকে কিডন্যাপ করে তাকে ধারালো ছুরি দিয়ে কাটতে যাচ্ছিল, কিন্তু তখন দেখে মেয়েটি না তো ভয় পাচ্ছে না তো কাঁদছে। এটা দেখে কিলার আরো বড় একটা ছুরি দিয়ে তাকে কাটার কথা ভাবে। এত বড় ছুরি দেখে মেয়েটি হাসতে শুরু করে। তখন কিলার রাগ করে জিজ্ঞেস করে, তুমি হাসছো কেন? মেয়েটি হেসে বলে, তুমি আমাকে মারতে পারবে না, কারণ আমার বয়ফ্রেন্ড আমাকে ঠিক বাঁচিয়ে নিবে। মেয়েটির নাম দামিনী। সে স্টেশনে নিজের বয়ফ্রেন্ডের আসার জন্য অপেক্ষা করছে, কিন্তু ঠিক সেই সময় এক কিলার সেখানে এসে দামিনীর মুখে স্প্রে করে তাকে অজ্ঞান করে দেয়। তবে পুরোপুরি অজ্ঞান হওয়ার আগেই দামিনী তার অন্ধ বয়ফ্রেন্ড গৌতমকে একই স্টেশনে আসতে দেখে। কিন্তু কিলার যখন দেখে ছেলেটি অন্ধ, তখন সে চুপি চুপি দামিনীকে তুলে নিয়ে সেখান থেকে চলে যায়। এতে গৌতমের একটু সন্দেহ হয়। সে দামিনীকে ডাকতে থাকে। এদিক ওদিক খুঁজতে খুঁজতে সে দামিনীর আংটি খুঁজে পায়। তখন তার সন্দেহ বিশ্বাসে বদলে যায় যে তার গার্লফ্রেন্ড দামিনী কোনো বিপদে পড়েছে। পুরো ঘটনাটি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। গল্পের শুরু হয় একটি নির্জন জায়গা থেকে, যেখানে এই গল্পের সাইকো কিলার একটি মেয়েকে বিছানায় শুয়ে তার হাত পা বেঁধে কোনো কথা না বলেই তার মাথা থেকে শরীর আলাদা করে দেয়। তারপর বাকি দেহটাকে অন্য জায়গায় ফেলে রেখে আসে। সকালে ঘটনাটি পুলিশের কাছে পৌঁছায়। পুলিশ এসে সব আনুষ্ঠানিকতা শেষ করে চলে যায়। এই শহরেই থাকে গল্পের নায়ক গৌতম, যে চোখে দেখতে পায় না, কিন্তু সে দামিনী নামে এক রেডিও জাকির অনুষ্ঠান খুব পছন্দ করত এবং প্রায় তার শো শুনত। দামিনীকে শুনতে শুনতে গৌতম তার প্রেমে পড়ে যায়। যদিও তখন পর্যন্ত এটা ছিল একতরফা ভালোবাসা, গৌতম ভালোভাবেই জানতো কখন কোন সময় দামিনী কোথায় যাবে এবং এরপর কি করবে। গৌতম তার বন্ধু রাজনায়কমের সাহায্যে তাকে অনুসরণ করত। একদিন দামিনীকে অনুসরণ করতে করতে গৌতম একটি বিয়ের অনুষ্ঠানে পৌঁছে যায়। সেখানে সে গান গেয়ে দামিনীকে ইমপ্রেস করার চেষ্টা করে। কিছুক্ষণ পর সাহস করে নিজের ভালোবাসার কথা গৌতম দামিনীকে জানায়। শুরুতে দামিনী তার প্রস্তাব ফিরিয়ে দেয়। পরে গৌতম বারবার অনুরোধ করলে সে বলে, ঠিক আছে, আগামীকাল আমি একটি জায়গায় যাব। যদি তুমি সেই জায়গাটা খুঁজে বের করে সেখানে আমাকে খুঁজে পাও, তাহলে আমি তোমার ভালোবাসা গ্রহণ করব। পরের দিন গৌতম মনোযোগ দিয়ে রেডিওতে দামিনীর অনুষ্ঠান শুনতে থাকে। অন্যদিকে দামিনী রাতে রেল স্টেশনে গৌতমের অপেক্ষা করছিল, কারণ তার পূর্ণ বিশ্বাস ছিল গৌতম অবশ্যই আসবে। কিন্তু অনেকক্ষণ অপেক্ষা করেও গৌতম এলো না। আর তখন সেই সাইকো কিলার এসে দামিনীর মুখে অজ্ঞান করার স্প্রে ছিটিয়ে দেয়। তবে অজ্ঞান হওয়ার ঠিক আগে দামিনী গৌতমকে স্টেশনে আসতে দেখে ফেলে, আর তার মুখে ভরসার এক টুকরো হাসি ফুটে ওঠে। গৌতম স্টেশনে পৌঁছাতেই দামিনীর পারফিউমের গন্ধ পায়। সে বেঞ্চের দিকে এগোতে এগোতে দামিনীকে ডাকে, কিন্তু ধূর্ত কিলার একদম নিঃশব্দে দামিনীকে কাঁধে তুলে গৌতমের সামনেই সেখান থেকে বেরিয়ে যায়। দৃশ্যটা যতটা অবিশ্বাস্য ততটাই রোমাঞ্চকর। গৌতম বুঝতে পারে এখানে কিছু একটা অস্বাভাবিক হয়েছে, তাই সে সঙ্গে সঙ্গে পুলিশকে ফোন করে ডাকে এবং জানায় যে দামিনীকে সেই সাইকো কিলার অপহরণ করেছে। অন্যদিকে সেই কিলার দামিনীকে নিজের আস্তানায় নিয়ে গিয়ে তার হাত পা কেটে ফেলার প্রস্তুতি নিচ্ছিল, কিন্তু তখনই সে লক্ষ্য করে দামিনীর মুখে কোনো ভয়ের চিহ্ন নেই, বরং সে হেসেই চলছে। কিলার অবাক হয়ে জিজ্ঞেস করে, তুমি হাসছো কেন? তোমার ভয় লাগছে না? তখন দামিনী বলে, আজ থেকে ঠিক 7 দিন পর আমার জন্মদিন। সেই দিনের মধ্যে যদি আমি গৌতমের কাছে ফিরে যেতে না পারি, তাহলে সে পৃথিবীর যে কোনো জায়গা থেকে আমাকে খুঁজে বের করবে। দামিনীর এই আত্মবিশ্বাস কিলারকে অবাক করে দেয়। তাই সে সঙ্গে সঙ্গে তাকে হত্যা না করে তার চ্যালেঞ্জ গ্রহণ করে। কিছুক্ষণ পর সে বাইরে গিয়ে একজন যৌনকর্মীকে নিয়ে আসে, তাকে অজ্ঞান করে নিজের আস্তানায় আনে এবং দামিনীর বদলে তাকে হত্যা করে। এরপর দামিনীকে বলে, যখন গৌতম তোমাকে খুঁজতে খুঁজতে এখানে আসবে, তখন তার মাথা তোমার হাতে আর তোমার মাথা তার হাতে তুলে দেব। পরদিন সকালে কিলার সেই যৌনকর্মীর মৃতদেহ বাইরে ফেলে রেখে যায়। কিছুক্ষণের মধ্যেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যায়। দামিনীর বাবা মৃতদেহ দেখে নিশ্চিত করেন যে এটি তার মেয়ে নয়। এই খবর শুনে গৌতমও সেখানে আসে। শুধু গন্ধ শুকেই সে বুঝে যায় মৃতদেহটি দামিনীর নয়। গৌতম সরাসরি মনোরোগ বিশেষজ্ঞ ডাক্তার সুশীলার কাছে যায়। সে তাকে জানায় দামিনী এখনো জীবিত। ডক্টর সুশীলা অবাক হয়ে বলেন, এটা তো হওয়ার কথা নয়, কারণ এই কিলার যেসব মেয়েকে অপহরণ করেছে তাদের সবাইকে হত্যা করেছে। তাহলে দামিনীর ক্ষেত্রে এমন কি ঘটলো যে সে এখনো বেঁচে আছে? এরপর তিনি গৌতমকে সাহস দিয়ে বলেন, 1.5 বছর ধরে পুলিশ এই কিলারের পেছনে ছুটছে, কিন্তু তাকে ধরতে পারেনি। হয়তো এবার তুমি পারবে। তবুও গৌতম পুলিশ কমিশনারের কাছে সাহায্য চায়। সেখানে আকবর নামে এক কনস্টেবল তাকে কমলা নামে এক সাবেক পুলিশ অফিসারের কথা জানায়। কমলা আগে এই মামলা তদন্ত করেছিলেন। গৌতম তার ঠিকানা বের করে সরাসরি তার বাড়িতে যায় এবং দামিনী অপহরণের পুরো ঘটনা খুলে বলে।
কিন্তু কমলা তাকে সাহায্য করতে অস্বীকার করে। আসলে কিছুদিন আগে এক ভয়াবহ দুর্ঘটনায় কমলা তার 2 হাত ও পা হারিয়েছিল। কমলার এমন আচরণে রেগে গিয়ে গৌতম তাকে একটি চড় মেরে সেখান থেকে চলে আসে। এদিকে পুলিশ সেই নিহত যৌনকর্মীর এলাকায় গিয়ে তদন্ত শুরু করে। সেখানে এক নারী জানায় আগের রাতে রানী নামের ওই মেয়েটি তাকে ফোন করে বলেছিল যে সে একজন ধনী কাস্টমারের সঙ্গে আছে। লোকটি একটি দামি গাড়িতে তাকে কোথাও নিয়ে যাচ্ছিল এবং দেখতে খুবই স্মার্ট ছিল। এই তথ্যগুলো বিশ্লেষণ করে পুলিশ বুঝতে পারে কিলার একজন ধনী ব্যক্তি আর তার বয়স 28 থেকে 30 বছরের মধ্যে। সেই রাতেই কমলা নিজের মাকে নিয়ে গৌতমের বাড়িতে আসে। অনেক ভেবে সে গৌতমকে সাহায্য করার সিদ্ধান্ত নেয়, কারণ সে আর কোনো নিরপরাধ মেয়ের প্রাণ যেতে দিতে চায় না। কমলা গৌতমকে বলে প্রথমে আমাদের এই কেসের সমস্ত তথ্য সংগ্রহ করতে হবে। সব গুরুত্বপূর্ণ নথি এবং প্রমাণ এখানে সিআইডি এর কাছে রয়েছে, সেগুলো হাতে পেলেই তদন্ত আবার নতুন করে শুরু করা যাবে। কমলার সাহায্যে গৌতম সিআইডি অফিসে পৌঁছে যায়। গৌতম আলমারি খুলে ফাইল বের করতে যাবে, ঠিক তখনই পেছন থেকে একজন তাকে ধরে ফেলে। সেই সময় মুথু নিজের বাড়ির চাবি নিতে অফিসে আসে। তার একটু সন্দেহ হলেও কাউকে দেখতে পায় না। মুথু চলে যাওয়ার পর জানা যায় অফিসে লুকিয়ে ছিল কনস্টেবল আকবর। সেও গোপনে গৌতমকে সাহায্য করছিল। আকবর সমস্ত গুরুত্বপূর্ণ কাগজপত্রের জেরক্স কপি গৌতমের হাতে তুলে দেয়। কমলা সেগুলো খুঁটিয়ে পড়তে শুরু করে। তখন জানা যায় মোট 14 জন মেয়ে নিখোঁজ হয়েছে। তাদের মধ্যে 4 জন ছিল যৌনকর্মী আর বাকিরা সবাই নিজেদের পেশায় সফল ও প্রতিষ্ঠিত। আশ্চর্যের বিষয় প্রত্যেককেই দিনের আলোয় রাস্তা থেকে অপহরণ করা হয়েছিল। গৌতম পুলিশ টিম নিয়ে একে একে সব ভিকটিমের বাড়িতে যায়। সবার পরিবার একই কথা জানায়, বাড়ি ফেরার পথে মেয়েটি হঠাৎ নিখোঁজ হয়ে যায়। এরপর গৌতম সেই সব জায়গায় গিয়ে তদন্ত করে যেখানে মেয়েদের শেষবার দেখা গিয়েছিল। সে লক্ষ্য করে প্রতিটি অপরাধের স্থলে একটি জিনিস একই ছিল, একটি ডাস্টবিন। এতেই গৌতম আর কমলা বুঝতে পারে মেয়েরা ডাস্টবিনের পাশে নিশ্চয়ই এমন কিছু দেখতো যার কারণে তারা গাড়ি থামিয়ে নেমে যেত। আশেপাশে খেলতে থাকা শিশুদের জিজ্ঞেস করলে তারা জানায় রূপা নামে এক মেয়ের হাতে তারা একটি ছোট্ট কুকুরছানা দেখেছিল। এটা শুনে গৌতম আর কমলা বুঝতে পারে খুনি আগে থেকেই একটি কুকুরছানা কিনে এনে ডাস্টবিনের পাশে ফেলে রাখতো। কোনো মেয়ে সেটিকে দেখে গাড়ি থামালে সে বলতো এটা আমার কুকুর, দয়া করে ওকে এনে দিন। মেয়েটি কাছে যেতেই কোনোভাবে তাকে অজ্ঞান করে অপহরণ করা হতো। পরের দিন একই কৌশলে আরেকটি মেয়েকে অপহরণ করার চেষ্টা করে সেই খুনি, কিন্তু সে সফল হয় না, কারণ আগের দিনই কমলা আর গৌতম টুইটারে সবাইকে সতর্ক করে দিয়েছিল যাতে রাস্তার পাশে কোনো কুকুরছানা দেখলে কেউ কাছে না যায়, যার ফলে মেয়েটি ফাঁদে পা দেয়নি। আর এই খবর জানতে পেরে খুনি এক হ্যাকারকে দিয়ে সেই পোস্ট মুছে ফেলায়। কাজ শেষ হওয়ার পর নিজের পরিচয় গোপন রাখতে হ্যাকারকে হত্যা করে, কিন্তু সেই রাতেই সকালে বেঁচে যাওয়া মেয়েটিকে অপহরণ করে গিয়ে নির্মমভাবে হত্যা করে। এবার সে মেয়েটির মাথা কেটে দেহটি গৌতমের বাড়ির সামনে রেখে যায়, সাথে একটি চিঠি লিখে দেয় যেটাতে লেখা ছিল অ্যাডভান্স হ্যাপি বার্থডে। মেয়েটির দেহ থেকে গৌতম একটি অদ্ভুত গন্ধ পায়, তাই সে রাজনায়কমকে একটি সাদা আর একটি কালো শূকর এনে দিতে বলে। রাজনায়কম তাই করে। গৌতম জানায় এই গন্ধ সে আগের এক যৌনকর্মী ভিক্টিমের দেহ পেয়েছিল। তাই তারা একে একে সব পিগ ফার্মে খোঁজ শুরু করে, কিন্তু কোথাও খুনির বর্ণনার সঙ্গে মেলে এমন কোনো তরুণ মালিককে খুঁজে পাওয়া যায় না। এদিকে মুথু জানতে পারে গৌতমের দল বিভিন্ন পিগ ফার্মে তদন্ত করছে, কারণ সে গোপনে একজনকে গৌতমের পিছে লাগিয়ে রেখেছিল। মুথু নিজেও একটি পিগ ফার্মে যায়। কাকতালীয়ভাবে সেই ফার্মের মালিকই ছিল বহুদিন ধরে খোঁজা সেই সিরিয়াল কিলার। পুলিশকে দেখে খুনি ভয় পেয়ে যায়। সেই পুলিশ সদস্য ফার্মের ভিতরে প্রবেশ করে আর দেখে সেই সিরিয়াল কিলার খামারের প্রাণীদের খাবার খাওয়াচ্ছে। তারপর সুযোগ পেয়েই সে একজন পুলিশ সদস্যকে ইঞ্জেকশন দিয়ে অজ্ঞান করে নিজের গোপন কক্ষে আটকে রাখে। সেখানেই সে এতদিন ধরে সব হত্যাকাণ্ড ঘটিয়ে আসছিল। খুনি বাইরে থাকাকালে কামিনী সেই পুলিশ সদস্যকে জাগিয়ে পালাতে বলে, কিন্তু মুথু ভয় পেয়ে জানায় সে পালাতে পারবে না। কিছুক্ষণ পর খুনি ফিরে এসে তাকেও হত্যা করে। সব পিগ ফার্ম ঘুরেও গৌতমদের হাতে কোনো প্রমাণ আসে না, কিন্তু কমলার বিশ্বাস ছিল খুনি অবশ্যই এই ফার্মগুলোরই একটিতে লুকিয়ে আছে। ব্যর্থ হয়ে গৌতম খুব ভেঙে পড়ে। সে সিদ্ধান্ত নেয় সেদিন রাতে সে একাই বাড়িতে থাকবে। রাতের কিছুক্ষণ পর একটি গাড়ি এসে তার বাড়ির সামনে থামে। গৌতম বুঝে যায় এটা খুনির গাড়ি, তাই ইচ্ছে করে হাতে একটি ক্যাকটাস গাছ নিয়ে গাড়ির কাছে যায়। দূর থেকে রাজনায়কম নিজের গাড়িতে খুনিকে অনুসরণ করতে শুরু করে। এরপর শুরু হয় দীর্ঘ ধাওয়া। শেষ পর্যন্ত রাজনায়কম খুনির হাতে নিহত হয়। খুনি রাজনায়কমের ফোন থেকে গৌতমকে ফোন করে জানায় দামিনীর জন্মদিনেই আমি ওকে মেরে ফেলবো।
পরদিন গৌতম এসে রাজনায়কমের মৃত্যুর খবর পায়। এতে সে ভেঙে পড়ে। রাজনায়কম শুধু তার সহকর্মী নয়, তার সবচেয়ে বিশ্বস্ত বন্ধুও ছিল। ময়নাতদন্তের ডাক্তার রাজনায়কমের জিনিসপত্র ফেরত দিতে গিয়ে জানান, খুনি তার ডান হাতের কনিষ্ঠ আঙ্গুল কেটে নিয়ে গেছে। এরপর গৌতম কমলা আর তার মাকে জানায় সে আর এই খুনির পিছু নেবে না। আর এই কথা শুনে কমলা ভীষণ রেগে যায়। সে বলে, যদি এত তাড়াতাড়ি হাল ছেড়ে দিতেই, তাহলে আমাকে অন্ধকার থেকে বের করলে কেন? কেন নতুন করে আশা দেখালে? সব আমারই দোষ। তোমার উপর ভরসা করেছিলাম। যদি সেদিন কলেজের সিঁড়ি থেকে না পড়ে যেতাম, তাহলে এই কেস আমি একাই সমাধান করে ফেলতাম। কমলার মুখে কলেজের কথা শুনেই গৌতম তার সঙ্গে সেই কলেজে যায়, যেখানে 1.5 বছর আগে একটি ছাত্র খুন হয়েছিল, এবং সেই তদন্তেই কমলা এসেছিল। সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে তারা একজন সন্দেহজনক লোককে দেখতে পায়, যে পুরো সময় মুখ লুকিয়ে বসেছিল। তারা দ্রুত প্রিন্সিপালের সঙ্গে দেখা করে জানতে চায় লোকটি কে। প্রিন্সিপাল বলেন, লোকটিকে আমি চিনি না, তবে একটি বিষয় মনে আছে, সে বাঁহাতি ছিল, কারণ পুরো অনুষ্ঠানে সে বাম হাত দিয়ে পপকর্ন খেয়েছিল, আর ডান হাতটা সবসময় পকেটের ভেতরে ছিল। এই কথাটাই গৌতমের মাথায় নতুন একটি সূত্র দেয়। সে সঙ্গে সঙ্গে রাজনায়কমের জিনিসপত্র আবার পরীক্ষা করে। তখন তার কাছে পরিষ্কার হয়ে যায় খুনির ডান হাতের কনিষ্ঠ আঙুল নেই। রাজনায়কম মৃত্যুর আগে নিজের আঙ্গুলের মাধ্যমেই এই গুরুত্বপূর্ণ সূত্র রেখে গিয়েছিল। এর আগে খুনি যখন গৌতমের বাড়িতে এসেছিল, তখন গৌতম গোপনে তার গাড়ির মাপ নিয়ে রেখেছিল। সেই তথ্য নিয়ে বিভিন্ন গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানে খোঁজ চালাতে থাকে। অবশেষে এক প্রতিষ্ঠানের কর্মচারী জানায়, গৌতমের দেওয়া বর্ণনার সঙ্গে মিলে অঙ্গুলিমাল নামে একজন ব্যক্তি আছে, যার একটি হোটেল এবং একটি পিগ ফার্ম রয়েছে। খুনির আসল পরিচয় জানার জন্য কমলা আর গৌতম আবারও সেই পিগ ফার্মে পৌঁছে যায়। সেখানে গিয়ে তারা জানতে পারে অঙ্গুলিমাল এখন বাইরে রয়েছে। এই সুযোগ হাতছাড়া না করে গৌতম চুপিসারে তার অফিসে ঢুকে তল্লাশি শুরু করে। সে একটি ম্যাপ খুঁজে পায় এবং সেটি কমলার কাছে নিয়ে আসে। এদিকে দৃশ্য বদলে যায়। আমরা দেখি দামিনী এখনো সেই অন্ধকার বন্দি কক্ষে আটকে আছে। সেখানে তার দেখা হয় আরেকজন বৃদ্ধা মহিলার সঙ্গে। তার নাম র্যাচেল। র্যাচেলই ছিলেন আঙ্গুলিমালের স্কুলের শিক্ষক। আঙ্গুলিমাল একটি অনাথ আশ্রমে বড় হয়েছিল। ছোটবেলায় র্যাচেল তাকে শাস্তি দিয়েছিলেন, আর সেই ঘটনারই প্রতিশোধ আজ অঙ্গুলিমাল নিচ্ছে। অন্যদিকে কমলা ম্যাপের উপর দেশলাই কাঠি সাজিয়ে গৌতমের জন্য সেটি বুঝতে সহজ করে দেয়। গৌতমও আঙুলের সাহায্যে পুরো ম্যাপটি মুখস্থ করে ফেলে। এরপর তারা সিদ্ধান্ত নেয় যেভাবেই হোক দামিনীকে উদ্ধার করবে। কমলা পথ নির্দেশনা দেয় আর গৌতম গাড়ি চালায়। এদিকে কিলার দামিনীকে একটি জঙ্গলের ভেতরের কারখানায় নিয়ে গিয়ে একটি চেয়ারে বসিয়ে রাখে। তার সামনে র্যাচেলও উপস্থিত ছিল। আসলে সে নিজের শৈশবে সেই ঘটনাটিকে আবারও পুনরায় ঘটাতে চেয়েছিল। ছোটবেলায় হস্তমৈথুন করার কারণে তার শিক্ষক র্যাচেল তাকে কঠোর শাস্তি দিতেন। প্রতিদিন তাকে 60 বার পর্যন্ত মারধর করা হতো। সেই দৃশ্যই আঙ্গুলিমাল আবার অভিনয় করে দেখায়। সে শিক্ষকের সামনে কাঁদতে কাঁদতে বলে, টিচার, আমাকে ক্ষমা করে দিন, আমার ভুল হয়ে গেছে। এরপর সে দামিনীকে হত্যা করতে উদ্যত হয়। ঠিক তখনই দামিনী তাকে জিজ্ঞেস করে যে পুলিশ কর্মকর্তার মৃতদেহ পাওয়া গিয়েছিল সে কে ছিল। জবাবে অঙ্গুলিমাল জানায়, তাকে যখন গ্রেফতার করে জুভেইনাল হোমে নিয়ে যাওয়া হচ্ছিল, তখন ওই পুলিশ তার সঙ্গে খারাপ আচরণ করেছিল, তাই সে তাকে হত্যা করে। এদিকে গৌতম ও কমলাও সেই জায়গায় পৌঁছে যায়। তারা ভেতরে ঢুকতেই কারখানার অ্যালার্ম বেজে ওঠে। অঙ্গুলিমাল যখন গৌতমকে হত্যা করতে যাচ্ছিল, ঠিক তখনই পুরো এলাকায় বিদ্যুৎ চলে যায়। আসলে কমলার মা ইচ্ছাকৃতভাবে এলাকার বিদ্যুৎ সংযোগ কেটে দিয়েছিলেন। অন্ধকারের মধ্যে অঙ্গুলিমাল গৌতমকে খুঁজতে থাকে। সে চিৎকার করে বলে, আমি হেরে গেছি, তুমি জিতে গেছো। হয় আমি তোমাকে মারবো, নয় তুমি আমাকে মেরে ফেলো। ঠিক তখনই গৌতম সামনে এলে অঙ্গুলিমাল তার পেটে ছুরি মেরে আহত করে। কিন্তু গৌতম ও বিদ্যুতের শক দিয়ে অঙ্গুলিমালকে অচেতন করে দেয়। অচেতন হওয়ার পর সে অঙ্গুলিমালের হাত শিকল দিয়ে বেঁধে ফেলে। এরপর গৌতম দামিনীকে খুঁজে বের করে এবং হাত পায়ের বাঁধন খুলে দেয়। তারা যখন সেখান থেকে পালিয়ে যাচ্ছিল, তখন অঙ্গুলিমাল জোরে জোরে চিৎকার করে বলতে থাকে, টিচার, প্লিজ আমাকে একা ফেলে যাবেন না, আমি একা থাকতে চাই না। এসব শুনে দামিনী শিকলের চাবিটি তার দিকে ছুড়ে দেয়। অঙ্গুলিমাল যখন চাবিটি নেওয়ার জন্য এগিয়ে যায়, তখন র্যাসেল সেটি তুলে নিয়ে গিলে ফেলেন। ফলে অঙ্গুলিমাল তার পেট চিরে চাবিটি বের করে নিজেকে শিকল মুক্ত করে। কিন্তু ততক্ষণে দামিনী, গৌতম ও কমলা সেখান থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। পরদিন পুলিশ দামিনীকে সংবাদ মাধ্যমের সামনে নিয়ে আসে। সেখানে দামিনী নিজের বক্তব্যে বলে, আমি তার মতো কোনো সাইকো কিলারকে দেখিনি। আমি দেখেছি একটি ছোট্ট শিশুকে, যাকে সবাই একা ফেলে দিয়েছিল।
আর সেই একাকিত্বের সুযোগই সবাই নিয়েছে। যদি আমি তার মা বা বোন হতাম তাহলে হয়তো তাকে এতটা ভালোবাসা দিতাম যে সে কোনোদিনই সাইকো কিলার হয়ে উঠতো না। দামিনীর এই সহানুভূতির কথা অঙ্গুলিমালও শুনে ফেলে। তখন সে বুঝতে পারে জীবনে প্রথমবার কেউ তাকে সত্যিই বুঝেছে এবং ভালোবাসার চোখে দেখেছে। নিজের ভুল স্বীকার করে এবং পরাজয় মেনে নিয়ে সে একটি পাহাড় থেকে লাফ দিয়ে আত্মহত্যা করে। এভাবেই চলচ্চিত্রটির সমাপ্তি ঘটে। সাধারণত কোনো গল্পে শুধু খলনায়ককে খারাপ হিসেবেই দেখানো হয়, কিন্তু সে কেন এমন হয়ে উঠলো সেটা জানাটাও জরুরি। অঙ্গুলিমালের জীবন দেখলে প্রশ্ন জাগে, যারা আপনার সঙ্গে অন্যায় করেছে তাদেরকে আপনি কখনো ক্ষমা করতে পারবেন? একজন শিক্ষকের কাজ হলো শিক্ষা দেওয়া, কিন্তু একটি ভুলের জন্য প্রতিদিন একই শাস্তি দেওয়া কখনোই সঠিক নয়। এই গল্পও আমাদের সেই শিক্ষাই দেয়।